এই ঘটনাটি মূলত ঘটে সংযুক্ত আরব আমিরাতে, যেটাকে ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস বলা হয়। আমরা জানি এই সংযুক্ত আরব আমিরাতে 7টা প্রদেশ রয়েছে। তো এর মধ্যে দুবাই, তারপরে আমরা যেই নামগুলো সবচেয়ে বেশি জানি আর কি, যেমন দুবাইয়ের নাম আমরা জানি, তারপরে আমরা আবুধাবির নাম জানি। তো এরকম 7টা প্রদেশের মধ্যে একটি হচ্ছে রাস আল খাইম। এই রাস আল খাইম হচ্ছে পার্সিয়ান গালফ বা পারস্য উপসাগরের তীরে অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের একটি প্রদেশ। সংযুক্ত আরব আমিরাতকে সাত শেখ শাসিত দেশ বলা হয়, মানে এই 7টা প্রদেশে 7জন শেখ শাসন করেন। তো দুবাই কিন্তু কোনো দেশ নয়, দুবাই হচ্ছে এই সংযুক্ত আরব আমিরাতের একটি শহর। তো প্রিয় লিসেনার্স, এখানে আমাদের একজন ভাই, আমার কাছের একজন বন্ধু, সেই বন্ধুর আত্মীয়, যার নাম হচ্ছে আব্দুর রহিম, তিনি 1994 সালের দিকে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। আর সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পর উনি যেই মালিকের অধীনে কাজ শুরু করেন, সেই মালিক মোটামুটি একটা রাজপ্রাসাদের মতোই, একটা বিশাল প্রাসাদের মতো একটা বাড়ি নিয়ে থাকতেন। তো ওই সমস্ত অঞ্চলগুলোতে দেখা যায় যে একজন ব্যক্তি অনেকগুলো বিয়ে শাদী করে, তাদের বাচ্চা কাচ্চার সংখ্যাও অনেক, এবং তারা অনেক ধনী। তো উনি পরবর্তীতে আরো বেশ কয়েকটি বিয়ে শাদী করেন, আরো সন্তানাদি হয়, যার কারণে ওই প্রাসাদপ্রম বাড়িতেও তার আসলে তার জন্য সেটা ছোট হয়ে যাচ্ছিল। তো উনি চিন্তা করেন যে এই বাড়িটা ভেঙে তিনি আরো অনেক বড় করে, আরো বিশাল এরিয়া নিয়ে তার জায়গার উপরে তিনি বাড়ি করবেন। তো সেই চিন্তা তিনি করেন এবং সেই অনুযায়ী তিনি কাজও শুরু করে দেন। বিদেশ থেকে নাম করা একজন ইঞ্জিনিয়ার আসেন, এসে তার জায়গাটা ভালো করে দেখে তিনি সেটার উপর একটা দারুণ একটা ডিজাইন করেন, বাড়ির অসাধারণ একটি ডিজাইন। তো সেই চিন্তা অনুযায়ী আগের বাড়িটি ভেঙে ফেলা হয় এবং ভেঙে নতুন যেই বাড়িটি, সেই বাড়ির নির্মাণ কাজ শুরু করা হয়। এখন ওই মালিকের অধীনে আমাদের পরিচিত যে ভাই গিয়েছিলেন, আব্দুর রহিম, তো উনি খুবই বিশ্বস্ত একজন মানুষ ছিলেন ওই মালিকের, এবং অতি বিশ্বস্ত হওয়ার কারণে ওই মালিকের বাড়িতেই তাকে থাকতে দেওয়া হয়েছিল। তো যাই হোক, তিনি যেহেতু মালিকের বাড়িতে থাকতেন, যার কারণে অনেক কিছুর সাক্ষী, বিশেষ করে অনেক ঘটনার সাক্ষী তিনি হয়েছিলেন। তো ভয়ানক একটি ঘটনার সাক্ষী উনি হয়েছিলেন, যেটি অনেকেই জানতো না মূল বিষয়টি কি। পরবর্তীতে অনেকে জেনেছে, কিন্তু উনি এই ঘটনাটি আমাদেরকে বলেছিলেন। যাই হোক, আমরা মূল ঘটনাতে চলে যাই। মূল ঘটনাটির সময়কাল মূলত 1996-97 এরকম সময় আর কি, যখন ওই নির্মাণ কাজটা শুরু করা হয়। যখন আগের বাড়ি ভেঙে সেখানকার মাটির নিচের অংশ অপসারণ করা হয়, তারপর নতুন করে পাইলিং করে বিল্ডিং এর কাজ শুরু করা হয়। যখন মাটি খোঁড়া হলো পুনরায় এক্সক্যাভেটর দিয়ে, যেটাকে আমরা ভেকু মেশিন বলি, তো এই এক্সক্যাভেটর দিয়ে নতুন করে যখন মাটি খনন করা হলো, পিলারগুলো তৈরি করা হবে, এরকম কাজ প্রায় শুরু হয়ে গিয়েছে। এমত অবস্থায় একদিন সকালবেলা যখন লেবাররা কাজ করতে গিয়েছে, তখন তারা দেখে একটা ভয়ানক ব্যাপার। গতকালকে তারা যেভাবে কাজ রেখে গিয়েছিল, কত সুন্দর শুকনো পরিবেশ ছিল, গর্ত করেছে, কোনো সমস্যা হয়নি, রডগুলো তারা বিছিয়েছে, সমস্যা হয়নি। কিন্তু সকালে এসে দেখে সেখানে পানি আর পানি, যেই এরিয়াটুকুর মধ্যে তারা এক্সক্যাভেটর দিয়ে খনন করেছে, সেই জায়গাটুকু মনে হচ্ছে বিশাল এক দিঘির মতো হয়ে গেছে, বা বড় একটা পুকুরের মতো হয়ে গেছে, এমন একটা অবস্থা। তো এমনটা কেন হলো? বেশ কিছুদিন ধরেই তো খনন করা হয়েছে, কই তখন তো পানি ওঠেনি, আজকে কেন পানি উঠলো?
আর হঠাৎ করে পানি উঠলো, অথচ রাত প্রায় 12টা 12:30 পর্যন্ত কাজ করে গেছে, তখন পানি ওঠেনি। এই ফজরের সময় এসে দেখে এরকম পানি। এত অল্প সময়ের মধ্যে কিভাবে এটা সম্ভব হলো? কোনোভাবেই হিসাব মেলে না। দ্রুত ইঞ্জিনিয়ারকে ডাকা হয়। ইঞ্জিনিয়ার আসেন, এসে তিনিও অবাক। তো তিনি সহ আরো যারা সহযোগী ইঞ্জিনিয়ার ছিলেন তারা বলছেন যে হয়তো বা পার্সিয়ান গালফ বা পারস্য উপসাগরের কোনো একটি ছোটখাটো মৃদু প্রবাহ হয়তো বা এদিক দিয়ে গিয়েছে, মাটির নিচ দিয়ে, হতে পারে, নিশ্চিত না, যার ফলে এখান থেকে পানি উঠেছে। কিন্তু এটি সম্পূর্ণ ভিত্তিহীন একটি কথা বলে তারা নিজেরাই বলেছেন যে এটা তাদের একটা অনুমান মাত্র, কিন্তু এরকমটা হওয়ার কথা নয়। আর তারা এখানে নির্মাণ কাজ করার আগে খুব ভালো করে সয়েল টেস্ট করিয়েছে, সেখানকার মাটি টেস্ট করিয়েছে যে সেখানে কিরকম ভবন এখানে তৈরি করা যায় বা কত তলা উঁচু ভবন তৈরি করা যায়। কিন্তু তখন কিন্তু সয়েল টেস্টে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। কিন্তু হঠাৎ করে এখন কেন এরকমটা হলো? তখন বাড়ির মালিক যিনি, তিনি তো ইঞ্জিনিয়ারদেরকে দোষারোপ করছেন যে তোমরা ভালো করে সয়েল টেস্ট করাও নাই, তা না হলে তো এরকমটা হতো না। যাই হোক, তারা তাদের জায়গা থেকে বলছে যে না, আমরা সর্বোচ্চ টেস্টটাই করিয়েছি, আমাদের টেস্টে কোনো সমস্যা নেই, সমস্যা অন্য কোথাও। সেই সমস্যাটা আমাদেরকে ধরতে হবে, কিন্তু সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। কাজ আপাতত একদম বন্ধ, কারণ কাজ করার কোনো উপায়ও নেই। কারণ এখান থেকে পানি সেচে ফেলে নতুন করে কাজ শুরু করাটা এটা বোকামি হবে, কারণ পানি আবার উঠতে পারে। এই জন্য পানির কারণটা না জেনে, পানি এই ওঠার কারণটা না জেনে আসলে পানি এখানে পাম্প দিয়ে ফেলে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। তো তারা মূলত পানি এই ওঠার কারণটা অনুসন্ধান করতে লেগে গেলেন। তো বেশ কয়েকদিন চলে যায়, কোনো অনুসন্ধানে কোনো কিছু বের হয় না। ইঞ্জিনিয়াররাও হিমশিম খেয়ে যাচ্ছে যে আসলে কারণটা কি। এর মধ্যে শুরু হলো আরেকটা ঘটনা। ওই আগের বাড়িটা ভাঙার পরেও মূলত ওই ওনার পরিবার, ওই বাড়ির মালিকের পরিবার, তারা অন্য জায়গায় চলে, তাদের আরো বাড়ি ঘর ছিল, সেখানে চলে গেল। মালিকের একজন স্ত্রী, তার কয়েকজন সন্তান, মালিক, এনারা কিন্তু পাশেই বাড়িঘর ভেঙে ফেললেও তারা কিন্তু ছোট করে আর একটা ঘর আগেই থাকার জন্য করে নিয়েছিলেন, সেখানে থাকতেন। কারণ একটা বাড়ি এগুলো তৈরি করতে কিন্তু দীর্ঘ সময় লাগে, বিশেষ করে এরকম প্রাসাদপ্রম বাড়ি এগুলো তৈরি করতে অনেক সময় লাগে। আর বাড়িঘরের কাজগুলো তো দেখাশোনা করতে হয় ঠিকঠাক মতো হচ্ছে কিনা। এই জন্য মালিক উনি সেখানে থাকতেন। আর ওনাদের যারা ওয়ার্কার ছিল, ওয়ার্কারদের জন্য আলাদা তাঁবুর মতো করে আর সুন্দর করে সেই আর একটা জায়গায় ব্যবস্থা করা হয়েছিল, তার এরিয়ার মধ্যে আর কি। তো একটা সমস্যার সৃষ্টি হলো, সেটা হলো গভীর রাত্রে কে যেন নাকি সুরে কান্নাকাটি করত, মহিলার কণ্ঠে। এখন মহিলার কণ্ঠে কে কান্না করে? কেউ যখন বাইরে বের হতো তখন কান্না থেমে যেত, আবার যখন ভেতরে ঢুকে পড়তো আবার কান্না শোনা যেত। তারা এই কান্নার যে উৎস, এই শব্দের উৎস, এই উৎস তারা খুঁজে পাচ্ছিলেন না। এর মধ্যে আরো একটি ঘটনা ঘটা শুরু করে, সেটি হচ্ছে ওই যেই এরিয়াটার মধ্যে পানি উঠেছে আর কি, যতটুকু খনন করা হয়েছিল বিল্ডিংটা নির্মাণ করার জন্য, রাতের বেলা মনে হয় ওই জায়গার মধ্যে শো শো শব্দ, শো শো শব্দ বিষয়টা এরকম, সমুদ্রের ঢেউয়ের যে এক ধরনের শব্দ থাকে, শো শো শব্দ, আবার গর্জন, ঢেউ আশ্রে পড়লে যেরকম গর্জন হয়, ঠিক তেমন শব্দ হচ্ছে। সবাই তো অবাক যে কি ব্যাপার, পার্সিয়ান গালফ এখান থেকে বেশ দূরে, এখান থেকে তো শব্দ আমরা আগে কখনো শুনিনি, এই শব্দ কোথা থেকে আসছে? সবাই বুঝতে পারে এই শব্দ আসলে সেই পারস্য উপসাগর বা পার্সিয়ান গালফ থেকে আসছে না, এটি আসছে এই যে গর্ত করা হয়েছে যেখানে পানি উঠেছে সেখান থেকে। কিন্তু এটা কিভাবে সম্ভব? এতটুকু জায়গার মধ্যে পানি উত্তাল হয়ে এরকম শব্দ হবে, গর্জন হবে, এটা তো সম্ভব নয়। কিন্তু সম্ভব না হলেও এই অসম্ভব সত্যিটাই
সকলের সামনে এলো। রাতের বেলা শব্দ পেয়ে প্রথম রাত্রে কেউ দেখতে যায়নি, দ্বিতীয় রাত্রে যখন এই ধরনের শব্দ হয় কেউ কেউ বাইরে বের হয়ে এসে দেখে ভয়ানক ব্যাপার। সত্যিই তাই, ওই জায়গার মধ্যেই পানি উত্তাল হয়ে ঢেউ সৃষ্টি হয়েছে। সমুদ্রের উঁচু ঢেউ মনে হচ্ছে ওইটুকু জায়গার মধ্যে চলে এসেছে। এটা খুবই রহস্যময় একটি বিষয় হয়ে দাঁড়ায় যে এটা আসলে কিভাবে হচ্ছে বা কিভাবে সম্ভব হচ্ছে এটা। যাই হোক, বিষয়টি মোটেও স্বাভাবিক মনে হয় না বাড়ির মালিকের কাছে। তিনি আরেকটি প্রদেশ থেকে খুব ভালো একজন আলেমকে ডেকে নিয়ে আসেন। তিনি একই সাথে মুফতি ছিলেন, উনি ভালো আলেম ছিলেন এবং সেই সাথে প্যারানর্মাল অনেক বিষয়গুলোর শরিয়া ভিত্তিক সমাধান দিতেন, যেটাকে আমরা রুকিয়া বলে থাকি। এইভাবে চিনে ধরা কোনো অসুস্থ রোগী বা এই ধরনের রোগ যদি হয় সেগুলোর কোরআন সুন্নাহ ভিত্তিক সমস্যার সমাধান দিতেন। তো তিনি এখানে আসেন। এখানে আসার পর তিনি বলেন যে আমি বুঝতে পেরেছি সমস্যাটা, তোমাদের সকলকে সাথে নিয়ে আমি আজ রাতে এখানে আসব, তোমরা সবাই আমার সাথে থাকবা। বলে ঠিক আছে। ওই রাতে ওই আলেম, বাড়ির মালিক সহ বেশ কয়েকজন লোক, তার মধ্যে এই যে আব্দুর রহিম ভাই যিনি ওই বাড়িতে ছিলেন আর কি, ওই বাড়ির কাজের দায়িত্বে ছিলেন, তিনিও ছিলেন এবং ওই আলেম ছিলেন। তারা কি করে ওই যে যেই গর্তটা যেখানে হয়েছে পানি উঠে গেছে সেখানে আসেন। আসার পরে তখন দেখে যে পানি শান্ত, মানে ওই জায়গায় এমনি স্বাভাবিক পানি, মানে পুকুরের পানি যেভাবে শান্ত হয়ে থাকে তেমন। তখন হুজুর দোয়া পড়তে থাকেন। প্রথমে আস্তে 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 আস্তে, মানে তার গলার কণ্ঠস্বরটা মানে আস্তে ছিল। হুজুর আস্তে আস্তে নিজের কণ্ঠস্বরটা আরো, তার মানে কণ্ঠের স্কেলটাকে আরো উঁচু করতে থাকেন। হুজুর যত জোরে তেলাওয়াত করতে থাকেন মনে হচ্ছে ওই জায়গার পানি তত জোরে আলোড়ন সৃষ্টি হচ্ছে। হুজুর একটা সময় চিৎকার করে কোরআন তেলাওয়াত করতে থাকেন এবং সেই সাথে অন্য দোয়াও পড়তে থাকেন, এবং ওনার গলার কণ্ঠস্বর যত উঁচু হচ্ছিল সেখানকার পানির বেগ বা পানির ঢেউ তত উত্তাল হচ্ছিল। একটা পর্যায়ে হুজুর আবার তার কণ্ঠস্বরটা নামিয়ে আনেন এবং পানিও আস্তে আস্তে, মানে ওই স্রোত তো না, মানে ঢেউয়ের ওই পর্যায়টা কমতে থাকে। একটা পর্যায়ে হঠাৎ একটি ঘটনা ঘটে। সকলে দেখে ওই পানির মধ্য থেকে একজন মানুষ, একটা আলখেল্লা টাইপের পর একটা মানুষ, চুল অনেক বড় বড়, সমস্ত শরীর ভেজা, উঠে আসছে। সকলে খুবই ভয় পান যে এর ভিতর থেকে কিভাবে মানুষ উঠে আসলো, এখানে তো নিচে কোনো মানুষ ছিল না, থাকলেও সে কিভাবে বাঁচলো। যাই হোক, উঠে আসে, ওঠার সাথে ওই হুজুর তাকে সালাম দেন, আসসালামু আলাইকুম বলে সালাম দেন। তিনিও খুব সুন্দর করে সালামের উত্তর নেন। এদের মধ্যে কিন্তু আরবিতে কথোপকথন হচ্ছিল। তো আব্দুর রহিম ভাই যিনি তো আরবি বুঝতেন, তো তিনি ওই কথাগুলো বুঝতে পারছিলেন। যিনি কথা বলছিলেন তার কণ্ঠস্বরটা খুবই চমৎকার, মানে এত সুন্দর কণ্ঠ মানুষের খুব কম হয়। আমরা নর্মালি জিন ভূতের কথা যদি বলি, তাদের কণ্ঠস্বরটা খুব মানে বাজখাই কণ্ঠস্বর, মানে বজ্র ধ্বনির মতো কণ্ঠস্বর। কিন্তু ওই যে লোক পানির মধ্যে থেকে উঠে এসেছে, তার কণ্ঠস্বরটা খুবই মোলায়েম, চমৎকার কণ্ঠ, চমৎকার কণ্ঠে কথা বলছে। সে সালামের উত্তর যখন দেয় তখন হুজুর জিজ্ঞেস করে তাকে যে আপনি কে, আপনি এখানে কি চান? তখন সে বলে, তার নাম বলে। নামটা আব্দুর রহিম ভাই উনি মনে রাখতে পারেননি, একটু অন্যরকম একটি নাম, বেশ লম্বা একটি নাম। তো তিনি বলেন যে আমি ওসমানীয় সাম্রাজ্য বা ওসমানীয় খেলাফত যখন প্রতিষ্ঠিত হয় 1299 সাল থেকে আমি এখানে আছি। 800 বছরেরও বেশি সময় ধরে আমি আমার পরিবার নিয়ে এখানে আছি। আমি কখনো কাউকে কোনো ক্ষতি করিনি, কারণ আমরা মুসলিম জিন। আমি, আমার স্ত্রী এবার আমার কয়েকজন সন্তান এখানে আমরা বসবাস করি। তখন হুজুর বলে, আপনি বসবাস করেন, তাহলে এখন এদের কাজে বিঘ্ন ঘটাচ্ছেন কেন? তখন তিনি বলেন যে আসলে
বিঘ্ন ঘটানোর পেছনে একটা অন্যরকম কারণ আছে। সেই কারণটি হলো যে আমার যে কয়জন সন্তান আছে তার মধ্যে এক সন্তান মারা যায়। মারা যাওয়ার পর তাকে এখানেই কবর দেয়া হয়। এই বাড়ির নির্মাণ কাজ যখন শুরু হয় তখন আমার সন্তানের কবরটাও ভেঙে পড়ার উপক্রম হয়ে গেছে। আমার সন্তানের কবর নষ্ট হয়ে যাবে এই চিন্তা করে আমার স্ত্রী খুব কান্নাকাটি করে। আপনারা রাতের বেলা যে মহিলার নাকি সুরে কান্নার শব্দ শোনেন, সেটি আমার স্ত্রীরই কান্না, যে তার সন্তানের কবর, তার আদরের সন্তানের কবর ভেঙে যাচ্ছে। হয়তোবা মানুষ সেটা দেখতে পাবে না, কিন্তু তার সন্তানের কবর স্মৃতিটা নষ্ট হয়ে যাবে। তার উপরে মানুষ প্রাসাদ নির্মাণ করবে, এখানে থাকবে, সেটা কিভাবে কোনোভাবে মেনে নিতে পারছে না। আর যেহেতু আমরা দীর্ঘদিন ধরে এখানে আছি, এখানে আমাদেরকে উচ্ছেদ করে তারা হয়তো বা নিজের ইচ্ছাই করছে না, কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। এই কারণেই মূলত এখানে পানি উঠেছে, এবং এই পানিটা আমরাই উঠিয়েছি যাতে করে নির্মাণ কাজ বন্ধ থাকে। যেহেতু ওই জিনের আবেগময় কথা ওই মালিকের কানে যায় এবং তিনিও শুনছিলেন কথাগুলো, তিনি কিছুটা এগিয়ে আসেন, সাহস করে এগিয়ে এসে তাকে সালাম দেন। সালাম দিয়ে বলেন যে আপনি এখানে আছেন আমরা জানতাম না, কিন্তু আমারও তো ঘরবাড়ি করা প্রয়োজন। আপনি কি আমাকে একটু দেখিয়ে দেবেন যে আপনাদের জন্য কতটুকু জায়গা ছেড়ে দিয়ে আমি আমার বাড়িটা নির্মাণ করতে পারি? তাহলে আপনারাও আপনাদের মতো করে থাকেন, আমরাও আমাদের মতো করে থাকি। তখন ওই জিন সে হাতে একটি লাঠি নিয়ে একটি দাগ টেনে দেন যে এতটুকু জায়গা বাদ দিয়ে তুমি ওই পাশ থেকে তোমার বাড়ি নির্মাণ কাজ করতে পারো বা নির্মাণ কাজ শুরু করতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না আমাদের, তোমরাও ভালো থাকো আমরাও ভালো থাকি। তখন বাড়ির মালিক রাজি হন, এবং রাজি হওয়ার পর ওই জিনটি আবার পানির মধ্যে চলে যান, এবং হুজুর বলেন যে আপনি যেভাবে ওই জিনকে কথা দিয়েছেন সেভাবে কাজ শুরু করেন, আশা করছি আগামীকাল থেকে এই সমস্যার সমাধান হয়ে যাবে। চোখের সামনে জিনের সাথে এরকম রাতের বেলা সামনাসামনি কথোপকথন এটা কিন্তু খুব কম লোকই দেখে। আর তখন তো ওই সময়টাতে এরকম মোবাইল ফোনের এতটা প্রচলন ছিল না, তাহলে হয়তো বা মোবাইল ফোনে কেউ ভিডিও করার চেষ্টা করত। জানি না সে ভিডিও হতো কিনা বা আদৌ সেটা পসিবল হতো কিনা। যাই হোক, অদ্ভুত ব্যাপার হচ্ছে পরদিন সকালবেলা ওই যেই জায়গাতে পানি উঠেছিল একদম শুকনো হয়ে যায়, মানে ঠিক এতটাই শুকনো মনে হচ্ছে যে এখানে কখনো পানি ছিলই না, অথচ এই পানির কারণে দীর্ঘদিন ধরে কাজই বন্ধ ছিল। যেহেতু বাড়ির মালিক কথা দিয়েছে এখানে কাজ হবে না, সুতরাং আবারও এক্সক্যাভেটর দিয়ে ওই জায়গাটি পূর্ণ করে দেওয়া হয় মাটি দিয়ে, এবং যেখান থেকে বাড়ির নির্মাণ কাজ শুরুর কথা ছিল সেখান থেকে নির্মাণ কাজ শুরু হয়ে যায়। বাড়ির নির্মাণ কাজ শেষ হয়, আবার সবাই সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। কিন্তু প্রিয় লিসেনার্স, একটি প্রশ্ন কিন্তু মনে উদিত হতেই পারে, সেটি হচ্ছে ওই যে জিন পরিবার তারা কি এখনো সেখানে আছে? হ্যাঁ প্রিয় লিসেনার্স, শেষ খবর পাওয়া পর্যন্ত ওই জিন পরিবার এখনো সেখানে আছে, এবং আরো মজার ব্যাপার হচ্ছে যে ওই যে বাড়ির মালিক তিনি এত মহানুভবতা দেখিয়েছেন, এই কারণে ওই জিনের পরিবার তারা ওই বাড়ির মালিক এবং ওই বাড়ির পরিবারের সাথে খুবই সুসম্পর্ক রয়েছে। এবং ওই জিন পরিবার তারা চিন্তা করেছে যে আমার সন্তানের কবর নষ্ট হয়ে যাচ্ছিল, তো সন্তানের কবর বেঁচে গেছে, আর এখানে আর পরবর্তী তার কোনো অবকাঠামো হবেও না, এই চিন্তা করে তারাও বাড়ির মালিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। আর ওই বাড়ির মালিক তারা চিন্তা করেছে যে এই জিনেরা চাইলে আরো অনেক বড় ক্ষতি করতে পারতো আমাদেরকে, কিন্তু তা করেনি। তারা তা না করে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে যেন আমরা এখানে কাজ না করি, সুতরাং তারাও তাদের জায়গা থেকে মহানুভবতার পরিচয় দিয়েছে। এই কারণে আব্দুর রহিম ভাই বলেছেন যে ওই জিনের পরিবারের সাথে ওনার যে মালিকের পরিবার, এখন যদিও তিনি তার মালিক নন,
কারণ অনেকদিন আগের কথা, উনি সেখানকার কাজ ছেড়ে দিয়ে অন্য জায়গায় আবার চলে গিয়েছিলেন। তো ওই পরিবারের সাথে, জিনের পরিবারের খুবই সুসম্পর্ক, এবং ওই বাড়ির মালিকের যারা সন্তান সন্ততি আছেন তারা নাকি ওই জিন পরিবারকে দেখতে পায়, এবং ওই জিন এবং তার স্ত্রীকে দাদা দাদি বলে সম্বোধন করে। প্রিয় লিসেনার্স, জিন ও মানুষের এই ধরনের সম্পর্ক, আমরা তো শুধু ভয়ানক সম্পর্ক বিষয়গুলোই আমরা জানি, কিন্তু এমনও সম্পর্ক হতে পারে এগুলো আমরা কম জানি। ঠিক কম জানা কিছু ঘটনার মধ্যে এটি ছিল এমন একটি ঘটনা।